Okay, so thank you very much, everyone, and I do welcome you all to my first semester class of Krishna Chandra College. Those who are reading English honors under the University of Burdwan in Krishna Chandra College, I welcome you all. This is probably my first class and last of my texts, that is Plautus's Pot of Gold. In comparison with other texts that I have already read with you, texts like Mahabharata, texts like Metamorphosis, and of course Kadambari, written by Banbhatta. These were very complex texts full of intricate plot details. I would say the themes are also quite heavy and loaded for you. But Plautus's Pot of Gold is perhaps the lightest of all these texts. Lightest in the sense the themes are not that intricate, not that complex. It's a comedy. Of course, it's a social satire. It satirizes the contemporary Roman people, the contemporary Roman city, and all other Roman people. The theme of greed, of course, the theme of greed addressed in this text heavily. But this text is comparatively, definitely lighter than the other texts. So today we will start Plautus's Pot of Gold. And I must inform you that Plautus's Pot of Gold is in your CC2 syllabus, European Classical Literature syllabus, that you can already see on your screen. It's in the section B, Plautus's Pot of Gold. It's a non-detailed text. So let us at first try to read into the details of the biography of Plautus. আমরা একটু প্লটাসের বায়োগ্রাফি দেখব। Who was Plautus? Plautus কে ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করব। কমেডি কাকে বলে, মানে কোন ধরনের কমেডি প্লটাস লিখতো এবং সেই ধরনের কমেডি জনরার মধ্যে এটাকে ঠিক কিভাবে কোন কমেডি বলে ক্লাসিফাই করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে আমি যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ করছি সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আমি প্লটাসের পট অফ গোল্ডের উপরে আমার অনেকগুলো নোটস রয়েছে, আমি তোমাদের একবার একটু দেখিয়ে দিই। সেই নোটসগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেবো, মানে তোমাদের গ্রুপে সবকটে দিয়ে দেবো। এই চারটে মতো নোটস মোটামুটি আমার কাছে আমি মানে কালেক্ট করেছি, সংগ্রহ করেছি। এই যে পট অফ গোল্ড অ্যাজ এ স্যাটায়ার, আয়রনি বা হিউমার, এটা পরে এটা একটা মাস্টার নোট মতো করেছি। ইউক্লিওর ক্যারেক্টার এবং টাইটেল একসঙ্গে করেছে আর কি। এছাড়া পট অফ গোল্ড থেকে যে প্রশ্নটা বেশ পরে সেটা হচ্ছে উইমেন ক্যারেক্টার্স ইন দ্য পট অফ গোল্ড। যদিও খুবই কম ক্যারেক্টার, কিন্তু অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট উইমেন ক্যারেক্টারদের নিয়েও প্রশ্ন পড়ে পট অফ গোল্ড থেকে। ক্যারেক্টার অফ ইউক্লিও, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য পট অফ গোল্ড, সেটা থেকেও কিন্তু প্রশ্ন পড়ে। আমি এইগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বা গুগল ড্রাইভে দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো। তো এর পুরো লিঙ্কটা আর কি দিয়ে দেবো। তো এই জিনিসগুলো, আর 5 মার্কস কোয়েশ্চেন তো প্রথম দিকে পট অফ গোল্ডের উপর দিত, কিন্তু এখন তো যেহেতু নন ডিটেল টেক্সট শুধুমাত্র 10 নম্বরের কোয়েশ্চেন দিচ্ছে, তাও এটা আমি দিয়ে দেবো যে ক্যারেক্টারগুলোর নাম, বেসিক ক্যারেক্টারগুলোর ডিটেল, সেগুলো তোমরা এই প্রশ্নগুলোতে মোটামুটি দেখতে পাবে। সো এই হচ্ছে পট অফ গোল্ডের আমি যে সমস্ত মেটেরিয়াল তোমাদেরকে দেব, আর যেগুলো আমি ইউজ করব সেগুলো তোমাদের দিয়ে দেবো। সেগুলো বেশ হেভি। একটা হচ্ছে মানে ইন জেনারেল সামারি, এটা আমার তৈরি করা পট অফ গোল্ডের উপরে। আর পট অফ গোল্ডের উপরে একটা ভালো মেটেরিয়াল হচ্ছে এই নরেন্দ্রনাথ খান উইমেন্স কলেজ, এরা একটা পট অফ গোল্ডের উপরে মেটেরিয়াল তৈরি করেছে। তো সেইটা আমি তোমাদের দিয়ে দেবো। আর ইগনোর একটা মেটেরিয়াল আছে, ইগনোর মেটেরিয়ালগুলো খুবই মানে ভালো হয়। তো পট অফ গোল্ডের উপরে একটা 11 পাতার মেটেরিয়াল আছে, সেটাও আমি তোমাদের দেবো। মানে আমি এগুলো ধরেই বেসিক্যালি পড়াবো, এবং যে প্লটাসের উপরে যে টেক্সট রয়েছে তার ইন্ট্রোডাকশনটা আমি তোমাদেরকে দেবো। আর একটা ভালো এসে রয়েছে ডেভিড কনস্টনের লেখা, সোশ্যাল থিমস ইন প্লটাসেস আলুলেরিয়া। Alluleria is Latin word, or I can say in English it has been translated as pot of gold, কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিন টাইটেল হচ্ছে প্লটাসেস আলুলেরিয়া, সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। ডেভিড কনস্টনের আর্টিকেলটা খুবই ভালো আর্টিকেল, এটা পড়তে পারলে ভালো। তো এই হচ্ছে মোটামুটি পট অফ গোল্ডের উপরে
যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করব সেটা আমি একবার দেখাবার চেষ্টা করলাম। তোমরা ওই কোয়েশ্চেন আনসার গুলো নিজেদের মতো করে পড়তে পারো আর এগুলো নিজেদের মতো করে দেখতে পারো। তো যাই হোক, আমি শুরু করছি প্লটাস দিয়ে। প্লটাস কে ছিলেন, এবং তারপরে আমি কমেডিতে আসবো, কি ধরনের কমেডি এটা লেখা হচ্ছে তাই নিয়ে। সো লেট আস স্টার্ট। প্রথমেই বলি প্লটাস, PLAUTUS, একটা বিরাট বড় নাম। আর রোমান কমেডিতে তোমরা যেটা পড়ছো ইডিপাস বা অন্যান্য টেক্সট গুলো, সেগুলো কি ইডিপাস? হোয়াট ইজ ইডিপাস? ইডিপাসের কি জনরা বলো আমাকে। Tragedy. Which tragedy? Which tragedy? মানে Greek tragedy. Greek tragedy, of course. Greek tragedy. Yeah. So Oedipus Rex is a Greek tragedy, while Plautus' Pot of Gold is a Roman comedy. রোমান বলতেই আমরা যেটা যে দেশটাকে বুঝি সেটা হচ্ছে ইটালি। হ্যাঁ, আমরা বলতে পারি যে গ্রিস অ্যান্ড রোমান কালচার্স আর the cultures who are brothers and sisters. আমরা আগেই বলেছি মেটামরফোসিস পড়াতে গিয়ে, that in metamorphosis the mythology, the Greek mythology is almost same as Roman mythology. কানেকশন মনে হচ্ছে কোনো কারণে আমার একটু লস হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড। সরি, কোনো কারণে একটা কানেকশন লুজ করেছিলাম। এখন কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমার স্ক্রিনও দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। So as I was talking that মেটামরফোসিস তোমরা অলরেডি পড়েছো, যেখানে তোমরা দেখেছো যে বেশিরভাগই রোমান মাইথোলজির যে ক্যারেক্টার, তাদের গ্রিক নাম আলাদা, রোমান নাম আলাদা, কিন্তু আদারওয়াইজ দে আর বেসিক্যালি সেম। দেয়ার ফাংশনস, দেয়ার মোডাস অপারেন্ডি, দেয়ার রোলস অ্যান্ড সিগনিফিকেন্স, দে আর অলমোস্ট সেম। ফলে গ্রিস দেশে যেরকম একটা নাটকের কালচার তৈরি হয়, বিশেষ করে ট্র্যাজেডি, রোমান ট্র্যাজেডিও আছে প্রচুর, কিন্তু রোমে মানে স্পেসিফিক্যালি ইন ইটালি, এখনকার ইটালিতে, মডার্ন ইটালিতে, যে এখন তো মডার্ন ইটালি আর তখনকার রোম, সেই রোমে যে কালচারটা মানে বেশি করে তৈরি হয় সেটা হচ্ছে কমেডির কালচার। এবং টু অফ দ্য গ্রেটেস্ট প্লেরাইটস এই পিরিয়ডে যারা লেখালেখি করে এই রোমান কমেডিতে, তারা হচ্ছে প্লটাস এবং টেরেন্স, TERENCE, নাম দেখাবো একটু পরে। আর একজন হচ্ছে প্লটাস, যার লেখা পট অফ গোল্ড তোমরা পড়বে। এবার আমাদের যেটা প্রথম জিনিস বুঝতে হবে, there is a difference between tragedy and comedy, and what's the difference, what is the basic difference? আমরা একটু স্ক্রিনের দিকে নজর রাখার চেষ্টা করব। What is tragedy? Tragedy generally involves the fall of a great কি tragic hero. Yes, এমন একটা হিরো who is powerful, এমন একটা হিরো who is elevated, who belongs to a very aristocratic class of the society, এবং whose fall, Aristotle যে বলেছিলেন যে যার পতন would generate the catharsis of the emotions like pity and fear. মানে ইডিপাসের পতন দেখে বা কিং লিয়রের পতন দেখে আমাদের মনের মধ্যে পিটি তৈরি হয়। পিটি মানে উই ফিল এ কাইন্ড অফ sympathetic connection with the character, and fear, ভয় পাই আমরা, because of the identification. We tend to identify ourselves with these great heroes, যে আমাদেরও এত বড় হিরো যদি একটা এরকম কমপ্লিট ডিস্ট্রাকশন হয়, a great character like Oedipus, যে who actually unintentionally ending up with murdering his own father and marrying his own mother, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের তো আরো খারাপ জিনিস হতে পারে। ফলে ট্র্যাজেডির মধ্যে অলওয়েজ দেয়ার ইজ আ সেন্স অফ ডিস্ট্রাকশন, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে কোনো জিনিস, দ্য সেন্টার ইজ নট এবল টু হোল্ড, মানে যে কেন্দ্রবিন্দুতে থাকা যে ক্যারেক্টার, তার হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে। এবং অ্যারিস্টটলিয়ান গ্রামার মেনে বেশ কয়েকটা ক্যারেক্টারিস্টিক, যেরকম হিউব্রিস মানে বলো, হিউব্রিস, pride, excessive pride, right?
এক্সেসিভ প্রাইড থাকবে ক্যারেক্টারের মধ্যে, হ্যামার্শিয়া কোনো একটা ট্র্যাজিক ফ্ল থাকবে, সেটা হিউব্রিসের মতো হতে পারে কিছু একটা, বা হ্যামলেটের মতো, হ্যামলেট যেরকম কনস্ট্যান্ট ডিলে করে যাচ্ছে তার আঙ্কেলকে মার্ডার করবে বলে procrastination, so postponement of the action. In Macbeth it is of course ambition, ম্যাকবেথের ক্ষেত্রে অ্যাম্বিশন, কোনো না কোনো একটা এই হ্যামার্শিয়া বা ট্র্যাজিক ফ্ল থাকবে যেটা আলটিমেটলি will lead to the anagnorisis or the self discovery and will ultimately destroy the character. That's the characteristic of a tragedy. But we have to understand about the characteristics of the comedy. What is comedy? এক সেকেন্ড দাঁড়াও তো স্যার। এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথায়? আচ্ছা এই রে দাঁড়ান, আপনি একটা কাজ করবেন, আমি একটু ক্লাস নিচ্ছি, আপনি একটু এসে আমার মায়ের হাতে দিয়ে দিতে পারবেন জিনিসটা, মানে জাস্ট, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো। এই মা, অ্যামাজন থেকে এসছে, নিয়ে নেবে। হ্যাঁ 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 স্যার বলছি ডিস্ট্রাকশনের সাথে ডেথটাও কি পড়া যেতে পারে না? অবশ্যই সরি অবশ্যই, তার কারণটা হচ্ছে যে মানে ডিস্ট্রাকশনের সঙ্গে অ্যামাজন থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ মানে ডিস্ট্রাকশনের সঙ্গে যে জিনিসটা খুবই ইনভলভ সেটা হচ্ছে ডেথ। ট্র্যাজেডি অলওয়েজ এন্ডস উইথ ডেথ, যে কোনো ধরনের ট্র্যাজেডি এই ডেথের মধ্যে দিয়ে শেষ হয়। অ্যান্ড অফকোর্স ইডিপাসের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইডিপাসের ডেথ দিয়ে, ম্যাকবেথের ক্ষেত্রে ম্যাকবেথের ডেথ দিয়ে, বা হ্যামলেটের ক্ষেত্রে হ্যামলেটের ডেথ দিয়ে, যে কোনো ট্র্যাজেডি এই ডেথ এবং ডিস্ট্রাকশন দিয়ে শেষ হয়। তো যাই হোক, যেটা এবার বলতে গিয়ে আসছি সেটা হচ্ছে কমেডিতে। আজকে আমাদের যে পার্টিকুলার জনরাটা আমরা ডিল করবো সেটা হচ্ছে কমেডি। হোয়াট ইজ কমেডি? Comedy is basically a genre of fiction consisting of the discourses. Oh, এটা ড্রাইভ, হ্যাঁ এটা দীপিকা দিরা দিয়েছে। হ্যাঁ ড্রাইভ হচ্ছে এই এক্সটার্নাল হার্ড ড্রাইভ। আচ্ছা, sorry. So comedy is basically a genre of fiction consisting of the discourses or works intended to be humorous or amusing, including laughter, especially আমি ব্রড জনরাতে বলছি, ফিল্ম, স্ট্যান্ড আপ কমেডি, টেলিভিশন, এই সমস্ত জনরাতে ইন জেনারেল আমরা মানে কমেডিটাকে ইউজ করি। তাহলে কমেডি অ্যাজ আ জনরা কি থেকে বেরোচ্ছে? ফ্রম টু ইন্টেন্ড টু লাফ ইউ, ফ্রম দ্য ইন্টেনশন অফ মেকিং ইউ লাফ, which includes the notion of the humor as well as satire. তাহলে প্রথম থেকেই কিন্তু কমেডির মধ্যে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে বিদ্রুপের ছোঁয়া, হাসি, বা আজকে সেটা তুমি মানে মডার্ন ডে স্ট্যান্ড আপ কমেডি যেটা স্টেজের উপর দাঁড়িয়ে যে তোমাকে হাসাচ্ছে, কিসের ওপরে হাসাচ্ছে? তোমার সামাজিক অবস্থান, তোমাদের পলিটিক্যাল স্যাটায়ার, হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো একটা রাজনৈতিক দলের কার্যাবলী নিয়ে। ফলে তোমার সমাজের রিফ্লেকশন, তোমার সমাজের একটা আয়না তোমার মুখের সামনে তুলে ধরার চেষ্টা করছে কমেডি। সো কমেডি অলওয়েজ ইনভলভস সোসাইটি, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। কমেডির মধ্যে যেটা বেসিক জিনিস সেটা হচ্ছে সমাজকে ইনভলভ করা, কারণ সমাজকেই কমেডি স্যাটিরাইজ করে। সো দেয়ার ইজ অলওয়েজ আ সেন্স অফ দ্য রিফ্লেকশন অফ দ্য কমিউনিটি, মানে সম্প্রদায়, মানুষজনের অ্যাক্টিভিটির রিফ্লেকশন কমেডির মধ্যে পড়ে। অ্যান্ড দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কমেডি অ্যান্ড দ্য ট্র্যাজেডি, হাসি ওদিকে মানে এখানে হাসি আর ওদিকে কান্না, দুঃখ বা ডিস্ট্রাকশন, এগুলো ছাড়া একটা বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি কমেডি আর ট্র্যাজেডির মধ্যে? দ্য ট্র্যাজেডি, বলো 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 বলো। ট্র্যাজেডিতে মিলনটা থাকে না, কিন্তু কমেডির মধ্যে শেষে মিলনটা হয়। হ্যাঁ এটা তো খুবই বেসিক, এটা তো মানে সবাই জানে। আমি বলছি মানে আরো একটা ডিফারেন্সের কথা। সেটা কোনো জিনিস এলেই আর কি সেটাকে স্যানিটাইজেশনের যে বিষয়টা থাকে সেটা আর কি। তো যাই হোক, সো
সো কমেডি আর ট্র্যাজেডির মধ্যে যেটা তুমি বলছো এটা হচ্ছে, কিন্তু এছাড়া আর একটা জিনিস হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ইন ট্র্যাজেডি ইট ইনভলভস আ গ্রেট হিরো, ইডিপাস, হ্যামলেট, ম্যাকবেথের মতো ক্যারেক্টার থাকে ট্র্যাজেডির মধ্যে। কিন্তু কমেডি জেনারেলি বিল্ডস আপন দ্য ফলিজ অফ দ্য জেনারেল পাবলিক, কমন ম্যান লাইক আস, আমাদের মতো সাধারণ মানুষের যে ভুল, যে ভেরিয়াস ফলিজ, আমাদের যে বিভিন্ন ভুল চুক আমরা এই প্রত্যেক দিনের জীবনে করি, সেইটাকে নিয়ে কিন্তু কমেডি ডিল করে। ফলে কমেডি ডিলস উইথ দ্য কমন পিপল, কমিউনিটি, সম্প্রদায়ের সাধারণ মানুষজনের ভুল নিয়ে কমেডি ডিল করে। হোয়াইট ট্র্যাজেডি অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য ডিস্ট্রাকশন এন্ড ডেথ অফ দ্য গ্রেট ক্যারেক্টার্স। রিমেম্বার, who was Hamlet? Hamlet was the prince of Denmark. Who was Macbeth? Macbeth was the general in Duncan's army, later became the king of the Scotland. Who was Oedipus? Oedipus was the king of the Thebes. ফলে প্রত্যেকেই রাজা, একটা বিরাট বড় অ্যারিস্টোক্রেটিক সোসাইটির পার্ট। কিন্তু এই প্লেতেও আমরা দেখবো প্লটাসের প্লট অফ গোল্ডে ইউক্লিও একটা সাধারণ ওল্ড ডিজেনারেটেড ফুল, একটা ফুলিশ ক্যারেক্টার হু once suddenly accumulates a lot of wealth, হঠাৎ করে প্রচুর পরিমাণে টাকার সে মালিক হয়ে উঠেছে। তাই নিয়েই এই পার্টিকুলার প্লে পট অফ গোল্ড। ফলে সাধারণ মানুষের ভুল, সাধারণ মানুষের সমাজের দিকে চোখ তুলে দেখিয়ে দেওয়া যে এই ভুলটা তুমি করছো, এটা কিন্তু এই যে লাফটার, কমেডির আর ট্র্যাজেডির যদি আমি বেসিক অ্যাট দ্য এন্ড যদি তুমি দেখি, ট্র্যাজেডি অলওয়েজ এন্ডস উইথ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, অ্যান্ড কমেডি কি করছে? ব্রিংস LAUGH লাফটার অর হিউমার, হাস্যরস। এই হাস্যরসটা আসবে কি থেকে? In tragedy, it actually ends with the death and destruction of the hero. But comedy actually revels upon, REVELS, revels মানে হাসে বা আনন্দ করে, revels upon the follies, FOLLIES of the common man like you and me. ফলে অনেকেই বলে কমেডি কিন্তু আমাদের অনেক কাছাকাছি, মানে আমরা যে সমস্ত চরিত্রটা দেখি সেই চরিত্ররাই এই কমেডির মধ্যে থাকে। কমেডির প্রচুর বিভাগ রয়েছে, সেগুলো আমি একটু দেখাবার চেষ্টা করব। মানে স্ল্যাপস্টিক কমেডি, স্ক্রিউটেবল কমেডি, জোর করে পেটের মধ্যে খিল লাগিয়ে হাসানো, তারপরে সেক্সুয়াল বিভিন্ন থিম নিয়ে যে সমস্ত কমেডি হয়, পলিটিক্যাল স্যাটায়ার। আমাদের মধুসূদন দত্তের লেখা দুটো স্যাটায়ার রয়েছে, একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, এবং আরেকটা হচ্ছে একে কি বলে সভ্যতা। এগুলো প্রত্যেকটাই বিদ্রুপ। এই যে বিদ্রুপাত্মক জিনিসপত্র, সেটাও কিন্তু এই আরেক ধরনের জনরা হয়, তার নাম হচ্ছে টাইরেডস, TIRADS, মানে যেখানে আমরা যাকে বাংলায় বলি খেউর। খেউর একটা আলাদা লিটারারি জনরা, একটা আলাদা সাহিত্যের ধারা, যেখানে দুজন মানুষ একে অপরের সঙ্গে তার যে ফ্যামিলি বা তার পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক করছে। সেটা হচ্ছে আগেকার দিনে যে পালা গান হয় তার একটা পার্ট ছিল খেউ। সো এই যে অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ, ফলে এগুলো প্রত্যেকটাই কিন্তু কমেডির পার্ট। কমেডি থেকে এই ধরনের জিনিসগুলো বেরোচ্ছে। তো আমরা যদি কমেডির ব্রড জনরাটার দিকে তাকাই, তাহলে অনেক কিছু পাবো, অনেক এলিমেন্ট পাবো। সো ট্র্যাজেডির মধ্যে, যে গ্রিক কমেডির মধ্যে যে জিনিসটা খুবই মানে বেসিক জিনিস থাকতো, সেটা হচ্ছে অ্যাগন আর কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের ট্র্যাজেডিতে অনেক বেশি থাকতো। No conflict, no drama, Barnard Shaw বলে গেছেন। So agon is basically conflict. The theatrical genre of the Greek comedy can be described as a dramatic performance pitting two groups of societies against each other in an amusing agon. Amusing agon মানে এক ধরনের কনফ্লিক্ট যেটা অ্যামিউজিং, এটা খানিকটা হাস্যরস তৈরি করছে, সেই জিনিসটা ক্রিয়েট করছে গ্রিক ড্রামাতে। এটা আমরা দেখেছি, মানে একটা সোসাইটি অফ ইউথ আর একটা সোসাইটি অফ দ্য ওল্ড, দুটোর মধ্যে কনফ্লিক্ট এই ড্রামাতে আমরা খানিকটা পাবো। যে একটা ইয়াং জেনারেশনের মানুষ, একটা ওল্ডার জেনারেশনের মানুষ, এই দুই জেনারেশনের মানুষের মধ্যে মানে সমস্যা, এবং সেই কনফ্লিক্ট থেকেই লাফটারের জন্ম। হ্যাঁ, যেটা তুমি বললে যে কমেডির মধ্যে, কমেডি অলওয়েজ এন্ডস ইন রিকনসিলিয়েশন। দুটো গ্রুপের মধ্যে ভাব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাই দিয়ে কমেডি শেষ হবে। আমরা এই যে পট অফ গোল্ড, এটার ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারি না যে এটা কিভাবে শেষ হয়, কারণ প্লট অফ গোল্ড ইজ এন ইনকমপ্লিট ড্রামা। এটা কমপ্লিট হয়নি,
এটার পার্টটা একটা অংশ পাওয়া যায় না। টি.ডাব্লিউ ক্যাটলিন, যিনি পেঙ্গুইন ট্রান্সলেটর অফ দিস ড্রামা, তিনি যেটা করেন সেটা হচ্ছে যে যে সমস্ত ফ্র্যাগমেন্টারি পার্ট বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছিল সেগুলো একসঙ্গে এনে তিনি একটা কনক্লুশনের দিকে আমাদের এগিয়ে দেন এবং বলেন যে এরকম একটা কনক্লুশন হতে পারে, একটা কনজেকচারাল কনক্লুশনের দিকে আমাদেরকে এগিয়ে দেন। তাহলে এই হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন অফ দ্য কমেডি। তাহলে কমেডি কাকে বলে আর ট্র্যাজেডি কাকে বলে তোমরা বুঝতে পারলে। এবার কমেডির যে বিভিন্ন এলিমেন্ট গুলো, অনেক কিছু থাকে। কি থাকে কমেডির মধ্যে? জেনারেলি আমি একটু আগে বললাম যে দেয়ার ইজ আ কাইন্ড অফ কনফ্লিক্ট বিটুইন দ্য ওল্ডার জেনারেশন অ্যান্ড দ্য ইয়াঙ্গার জেনারেশন, যেটা এই ড্রামার মধ্যে থাকবে। And in this struggle, the youth is constrained by his lack of social authority. তার তো social authority নেই, সমাজ তাকে মানছে না, কিন্তু the youth is generally portrayed as much more intelligent. এ ধরনের কমেডির মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে লাভ অ্যাফেয়ার, যেটা সবসময় ট্র্যাজেডির মধ্যে থাকে না। একেবারেই মানে টিপিক্যাল বাংলা সিনেমার মতো একটা ইয়াং ম্যান উইল ফল ইন লাভ উইথ আ ইয়াং ওম্যান বিলঙ্গিং টু আ ভেরি রিচ ফ্যামিলি, যেটা আমরা শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের মধ্যে পাচ্ছি। তো এইরকম একটা ইয়াং ম্যান ল্যাকিং সোশ্যাল অথরিটি ফেলিং ইন লাভ উইথ আ ইয়াং ওম্যান অ্যান্ড দ্য ফ্যামিলি ইজ ক্রিয়েটিং প্রবলেম এগেনস্ট দিস কাইন্ড অফ ম্যারেজ। ফ্যামিলি এই ধরনের বিয়ে মেনে নিতে চাইছে না, ফলে তার মধ্যে ন্যাচারালি এক ধরনের ড্রামাটিক আয়রনি, তোমরা অলরেডি যে ড্রামাটিক আয়রনি তোমরা পড়ছো ইডিপাসে, সেই ড্রামাটিক আয়রনি কিন্তু অনেকটাই কমিক আয়রনির থেকে আলাদা। কারণ কমিক আয়রনি এমন একটা সেন্স ক্রিয়েট করে যেটা লাফটার। আয়রনি দুটো একই জিনিস, আলটিমেটলি দুটোরই এম এক, যে ভাবছে একরকম হচ্ছে একরকম। What he thinks and what the ultimately happens, there lies a great gap between the two. That is the basic aim and objective of the irony. সেটা কমেডির ক্ষেত্রে যেটা হচ্ছে, it evokes laughter. কমেডির অনেক ধরনের ধরন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্যাটায়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার, আগেই বলেছি, বিদ্রুপ এবং রাজনৈতিক বিদ্রুপ। It uses comedy to portray persons or social institutions as ridiculous and corrupt. কোনো একটা বিশেষ ধরনের সোশ্যাল ইনস্টিটিউশনকে রিডিকিউলাস বা কুরাপ্ট বলে। সেটা অনেক কিছু হতে পারে সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে। সেটা হতে পারে কি কি হতে পারে? সোশ্যাল ইনস্টিটিউশন মানে কি বলো? সামাজিক প্রতিষ্ঠান। হ্যাঁ, মানে কি কি? সামাজিক কয়েকটা এক্সাম্পল দাও সামাজিক প্রতিষ্ঠানে। হসপিটাল, স্কুল, কলেজ। হ্যাঁ, কিন্তু মানে এগুলো তো একদম তুমি ডাইরেক্ট ইনস্ট্যান্স দিচ্ছ। পুরো সিস্টেমটার ইনস্ট্যান্স দেয় এডুকেশনাল সিস্টেম। এডুকেশনাল সিস্টেম ধরা যায় একটা সোশ্যাল ইনস্টিটিউশন। এডুকেশনাল সিস্টেম সে হেলথ ডিপার্টমেন্ট, জুডিশিয়ারি হতে পারে, যারা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট। অ্যাবসলিউটলি রাইট। কমেডির একটা বিরাট বড় আক্রমণের জায়গা থেকে ম্যারেজ, হ্যাঁ, বিয়ে নামক সামাজিক ইনস্টিটিউশন। বিয়েটাও কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন। ফলে ম্যারেজ হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ ডিপার্টমেন্ট হতে পারে, জুডিশিয়ারি হতে পারে, মানে লিগাল ডিপার্টমেন্ট। এই বিভিন্ন বিষয় যেগুলো মানুষের জীবনকে প্রভাবিত করে, সেই সমস্ত সোশ্যাল ইনস্টিটিউশনের এগেনস্টে স্যাটায়ার তৈরি করে কমেডি করার চেষ্টা করে। কমেডির আর একটা ভাগ হচ্ছে প্যারোডি। তোমরা অলরেডি প্যারোডি, বিভিন্ন প্যারোডির গান বিভিন্ন জায়গায় শুনেছো। কমেডির একটা পার্টি প্যারোডি। It actually subverts the popular genres and the forms. যে মানে রবীন্দ্রনাথের কোন একটা গানের প্যারোডি, মানে রবীন্দ্রনাথের কোন একটা গানকে মানে অন্য ওই একই সুর নিয়ে অন্যভাবে গাইছে, গেয়ে সমাজের কোনো একটা সোশ্যাল ইভিলকে বা একটা ইনস্টিটিউশনকে ক্রিটিসাইজ করার চেষ্টা করছে। এছাড়াও স্ক্রিউবল কমেডি বলে এক ধরনের কমেডি পাওয়া যায়। ব্ল্যাক কমেডি বা ব্ল্যাক হিউমার, যেখানে মানে এমন ধরনের হিউমার যেটা মানে একটা ডার্কার অ্যাসপেক্টস অফ দ্য হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান নেচারকে তুলে ধরার চেষ্টা করে, যেটা আমাদের সমাজের মানে ট্যাবুর ধারণা বা একটু মানে মানে আমরা যেগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না। ব্ল্যাক কমেডির মধ্যে অনেক ধরনের সেক্সুয়াল জিনিসপত্র ইউজ করা হয়। এবং ইংল্যান্ডে একটা সময় কমেডি অফ ম্যানার্স 16-17 সেঞ্চুরিতে খুবই 17 সেঞ্চুরিতে স্পেশালি খুবই পপুলার হয়, যেখানে শহর কেন্দ্রিক বেশ কয়েকজন মানুষজন তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করে এই ধরনের কমেডিতে। সো আমাদের মাথায় রাখতে হবে যে কি মাথায় রাখতে হবে যে কমেডি অলওয়েজ ইনভলভস সোসাইটি অ্যান্ড ইট ইভোকস লাফটার। কমেডির এলিমেন্টের মধ্যে যেরকম স্যাটায়ার থাকবে, যেরকম প্যারোডি থাকবে, ব্ল্যাক হিউমার বা ডার্ক হিউমার থাকতে পারে। সো এই হচ্ছে কমেডির জেনারেল ক্লাসিফিকেশন।
কমেডির আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন হয়, বিভিন্ন সময় ইতিহাসের বিভিন্ন ধরনের কমেডি এসছে। এনশিয়েন্ট গ্রিক কমেডি, এনশিয়েন্ট রোমান কমেডি একটা অন্যতম ইম্পর্টেন্ট জনরা, ক্লাসিক্যাল ইন্ডিয়ান কমেডি, অন্যান্য যেটা যেটা অনেকেই যার মধ্যে রস সাহিত্যকে ফেলে। ক্লাসিক্যাল ইন্ডিয়ান কমেডিতে কালিদাসের অনেক প্লেও এই কমেডির দিকে পড়েছে, আবার সুবন্ধুর অনেক প্লেও এর মধ্যে পড়েছে। সো এবং কমেডি অফ ইন্ট্রিগ, কমেডি অফ হিউমার, কমেডি ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র, মানে এক ধরনের কনস্পিরেসি এর মধ্যে থাকবে। কমেডি অফ মিনেস মানে এমন এক ধরনের কমেডি যেটা যেটা উইল এন্ড উইথ সাম ফর্ম অফ অ্যাবসার্ড থিং, যেটা তোমরা ভাবতেই পারবে না, সেই জিনিসগুলো এই ধরনের কমেডির মধ্যে হয়। সো দিজ আর দ্য ভেরিয়াস টাইপস অফ দ্য কমেডি, যেটা আমরা মানে কমেডির বিভিন্ন জনরা, যেটা যেগুলো আমরা বিভিন্ন সময় সাহিত্যের ইতিহাসে পেয়েছি। তাহলে কমেডি কাকে বলে আমি সেটা মোটামুটি তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। বলো, বুঝতে পেরেছো মোটামুটি? বেশ, এবার আমরা চলে আসছি প্লটাসে। প্লটাসের জীবনকাল 254 খ্রিস্টপূর্বাব্দ থেকে 184 254 বিসি টু 184 বিসি। পুরো নাম টিটাস ম্যাক্কাস প্লটাস। ইটালিতে সিসি যখনই উচ্চারণ হয় তখন চয়ে চয়ে অনেকে ম্যাক্কাস বলতে পারো, অনেকে ম্যাকচাস বলতে পারো বাংলাতে, ঠিক আছে? অনেকে কয়ে কয়ে উচ্চারণ করে, অনেকে চয়ে চয়ে উচ্চারণ করে। সো টিটাস ম্যাক্কাস প্লটাস, commonly known as the Plautus, he was a famous Roman playwright of the Old Latin period. Old Latin period, generally 75 যে খ্রিস্টপূর্বাব্দ তার আগের যে পিরিয়ডটাকে ক্লাসিক্যাল ল্যাটিন পিরিয়ড বা আর্লি ল্যাটিন পিরিয়ড বলা হয় ইউরোপিয়ান হিস্ট্রিতে। এবং his comedies are the earliest Latin literary works to have survived in their entirety. তার জীবন সম্পর্কে যে খুব যে বেশি জানা যায় তা নয়, বেসিক জিনিসপত্র জানা যায়। এবং তিনি যে লেখাগুলো লিখেছেন সেগুলোকে বলা হয় প্যালিটা কমেডিয়া, যে জনরাটা এনশিয়েন্ট ল্যাটিন লিটারেচারের খুবই একটা ইম্পর্টেন্ট জনরা। মনে থাকবে PALLIATA, প্যালিয়াটা কমেডিয়া, বা অনেকে বলে ফ্যাবিউলা প্যালাটিয়া। ফ্যাবিউলা প্যালাটিয়া মানে ফেবল অফ কমেডি। প্যালাটিয়া মানে বেসিক্যালি ইট মিনস ক্লোক। ক্লোক মানে এক ধরনের কোট, এক ধরনের ফেবল যার মধ্যে এক ধরনের কোট পরা আছে। এটা মানেটা কি? যারা এই নাটকগুলো পারফর্ম করতো, তোমরা জানো গ্রিক দেশে প্রথম কমেডির ইনস্ট্যান্সের নাম কি? গ্রিসের প্রথম কমেডির জনরার নাম কি? দুটো ট্র্যাজেডির মাঝখানে লেখা মানে পারফর্ম করা হতো। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা তো ভুলে গেছো। স্যাটির প্লে বলা হতো, SATYR, স্যাটির প্লে, স্যাটিরিকন থেকে এসছে স্যাটির প্লে। জেনারেলি কোনো একটা ছাগলের চামড়া বা বাঘের চামড়া এই ধরনের জিনিস পরে ডায়নাসিয়ান ফেস্টিভ্যালে এই স্যাটির প্লে দেখানো হতো। এবার কথাটা হচ্ছে যে কমেডির ক্ষেত্রে কেন এই ধরনের মানে পোশাক আশাক পরে মানুষজনকে আসতে হতো, যে পোশাকগুলো এক ধরনের বিশেষভাবে হাসির উদ্রেক করবে, কেন আসতে হতো? তার কারণটা হচ্ছে এই ধরনের পোশাক আশাক পরলে একটা বিশেষ ধরনের তাদের এই ধরনের ক্যারেক্টারগুলোকে একটা স্পেসিফিক স্টক ক্যারেক্টার লাগবে। স্টক ক্যারেক্টার মানে আমাদের লিটারেচারে দু ধরনের ক্যারেক্টার হয়। E.M. ফরস্টার বলে একজন বিখ্যাত ক্রিটিক, তার লেখা ফরস্টার তার লেখা একটা বিখ্যাত বইতে এই দুটো ভাগ করে। E.M. ফরস্টার তার বিখ্যাত বইতে দুটো ভাগ করেন। একটা হচ্ছে স্টক ক্যারেক্টার, আর একটা হচ্ছে ডায়নামিক ক্যারেক্টার। বলো, ডায়নামিক মানে কি? গতিশীল। যেটা চেঞ্জ হতে যাচ্ছে। Yes, that which can change is called a dynamic character. For example, Oedipus is definitely a dynamic character
বিকজ ইডিপাস যে জায়গা থেকে শুরু করছে অ্যাজ দ্য কিং অফ দ্য থিবিস ইন আ ভেরি সুপিরিয়র পজিশন, আলটিমেটলি ইডিপাস কিন্তু গতিশীল, সেই জায়গায় সে থাকছে না। ইডিপাসের জায়গার চ্যুতি ঘটছে, আলটিমেটলি গট ডিস্ট্রয়েড বাই হিজ ওন ফ্যালাসি, বাই হিজ ওন হিউব্রিস। তার এক্সেসিভ প্রাইডের কারণে সে আলটিমেটলি ডিস্ট্রয় হচ্ছে, শেষ হচ্ছে উইথ দ্য ব্লাইন্ড ইডিপাস, উইথ দ্য ব্লাইন্ডিং অফ দ্য ইডিপাস। ফলে ইডিপাস ইজ আ ডাইনামিক ক্যারেক্টার। কিন্তু স্টক ক্যারেক্টার মানে কি? আমাদের সমাজের চারদিকে এই ধরনের ক্যারেক্টারকে আমরা দেখতে পাই, যে ক্যারেক্টারগুলোকে ইউজ করে এই সমস্ত কমেডিয়ানরা, এবং আমরা এই পার্টিকুলার প্লেতে প্লটাসের পট অফ গোল্ডেও এই ক্যারেক্টারদের পাবো। স্টক ক্যারেক্টার মানে হচ্ছে দোজ হু রিমেন সেম, মোনোলিথিক ক্যারেক্টার্স, একই ধরনের ক্যারেক্টার বারবার রিপিটেড হচ্ছে। ফর এক্সাম্পল, এমন একজন ক্যারেক্টার দ্য ওল্ড আঙ্কেল, হ্যাঁ বলে দিচ্ছি আপনি বলবেন, দ্য ওল্ড আঙ্কেল, যে ওল্ড আঙ্কেলের কাজ হচ্ছে সবসময় মানে ফাদার ফিগারকে বা বাবাকে গিয়ে লাগানো যে তোমার ছেলে এই ভুলটা করছে। এক ধরনের স্টক ক্যারেক্টার দোজ হু আর ভেরি গ্রিডি, যারা সবসময় অত্যন্ত লোভী, তারা এই ধরনের স্টক ক্যারেক্টারদের। এক ধরনের স্টক ক্যারেক্টার যারা মানে বাড়ির কাজের লোক, দোজ হু আর ওয়ার্কিং আন্ডার ইয়োর সার্ভিস বা আন্ডার দ্য সার্ভিস অফ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস প্লে, এবং তারা কোনো না কোনো একটা ভুল করছে। সো স্টক ক্যারেক্টার ইজ স্পেসিফিক্যালি আ স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার। একই ধরনের মানে এই ধরনের ক্যারেক্টারকে তোমরা রিপিটেড হতে দেখবে অন্যান্য বিভিন্ন প্লেতে, তাদেরকে আর্কিটিপাল ক্যারেক্টার বলে। and they are distinguished by their simplification and flatness. flat character এটাকে বলা হয়। flat মানে একদম সেম ডাইনামিক ক্যারেক্টার, and flat character or stock character, they represent cliches, criticizes cliche মানে এই ধরনের জিনিস বারবার রিপিটেড হয়। ফেয়ারি টেল বা ফ্যান্টাসিতে এই ধরনের প্লট ক্যারেক্টার বারবার রিপিটেড হয়। প্লট আছে কি কি প্লট ক্যারেক্টার, স্টক ক্যারেক্টার? অ্যাংরি ওল্ড ম্যান একটা অত্যন্ত স্টক ক্যারেক্টার, মানে তুমি দেখবে একটা ওল্ড ম্যান যে সবসময় অ্যাংরি। ইয়াং ম্যান ইন লাভ, ইয়াং ম্যান হু ফেল ইন লাভ উইথ অ্যানাদার ওম্যান। ক্লেভার আর কানিং স্লেভ, থাকবেই ক্লেভার বা কানিং স্লেভ বা ট্রিকি স্লেভ, এটা একটা স্টক ক্যারেক্টার। এমন একটা ক্যারেক্টার যে স্লেভ ধরে থেকে মালিকের পিছনে চুরি করে নিয়ে চলে গেল, থাকবেই এই ধরনের প্লেতে। আর একটা থাকবে স্টুপিড স্লেভ হতে পারে। আর একটা হবে হ্যাঙ্গার অন আর ফ্ল্যাটারার, যে প্যারাসাইট, যে কোনো একটা মেইন ক্যারেক্টারের উপরে নির্ভর করে চালাচ্ছে পুরো প্লেটা। প্রস্টিটিউট থাকবেই প্লটাসের প্লেতে বা অন্যান্য রোমান নাটকে, প্রস্টিটিউট বা স্লেভ ডিলার বা পিম্প, যে দালাল, যে স্লেভদেরকে ডিল করে, স্লেভদেরকে তোমার কাছে পাঠাবে। ব্র্যাগার বা সোয়াগারিং সোলজার, ব্র্যাগার মানে যে ব্র্যাগারজস্যিও থেকে এসছে, ব্র্যাগার মানে যে নিজের খুবই প্রশংসা করে, যে নিজের অহংকার সবার সামনে রিফ্লেক্ট করে। সো এই ধরনের ক্যারেক্টারই ইয়াং অ্যাংরি ওল্ড ম্যান, ইয়াং ম্যান ইন লাভ, ক্লেভার অর কানিং স্লেভ, প্রস্টিটিউট, প্যারাসাইট, ব্র্যাগারোশিও, এই ধরনের ক্যারেক্টার কিন্তু তুমি প্লটাসের কমেডিতে পাবে, যে কমেডি জনরাটাকে বলা হয় ফ্যাবিউলা প্যালিয়াটা। মনে থাকবে, FABULA fabula palliata. It's a genre of the Roman drama that consists largely of the Romanized versions of the Greek plays. Greek natokeri ek dhoroner Roman translation. The word palliata comes from pallium, the Latin word for the Greek style cloak. Cloak mane ek dhoroner coat. যেরকম গ্রিক প্লেতে স্যাটির প্লেটা জন্মই হচ্ছে ডায়নিশিয়ান ফেস্টিভ্যাল থেকে। আমি বারবার বলি, গ্রিক বা রোমান কালচারে অ্যানিমেলদের পোশাক পরে স্টেজের মধ্যে আসা একটা ফ্যাশন ছিল। ডায়োনাইসিয়াস, যার কথা তোমরা পড়েছো, ব্যাকটাস, সেও সবসময় লেপার্ড চামড়া পরে থাকতো। গ্রিক অন্যান্য বিভিন্ন প্লের মধ্যে তোমরা এই ধরনের ক্যারেক্টার পাবে যারা অ্যানিমাল স্কিন পরে স্টেজের মধ্যে আসছে। ফলে সেখান থেকেই শব্দটা এসছে ফ্যাবিউলা প্যালিয়াটা। Another possibility is that fabula itself is metaphorically cloaked in the Greek style. অনেকে বলে ফ্যাবিউলা মানে হচ্ছে যে এই গল্পটাকে এমন ভাবে বলা হচ্ছে যেন গল্পটাকে কোট পরানো রয়েছে, গল্পটার ভেতরে আসলে একটা সোশ্যাল স্যাটায়ার রয়েছে। এবং এই সমস্ত প্লের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে স্টক ক্যারেক্টার থাকবে।
এবং আমাদের যে প্লেটা প্লটাসের পট অফ গোল্ড সেটাও এই ধরনের স্টক ক্যারেক্টারকে নিয়েই তৈরি হয়েছে। সো এটাকে এই প্লটাস এবং টেরেন্সের নাম আমি অলরেডি বলেছি, একবার দেখে নাও হু ওয়াজ টেরেন্স, প্লটাসের কন্টেম্পোরারি আর একজন গ্রেট ড্রামাটিস্ট। পুবলিয়াস টেরেন্টিয়াস অ্যাফার, শর্টে ইংলিশে টেরেন্স বলা হয়, TRENCE, was a Roman African playwright during the Roman Republic, তখন তো মানে আফ্রিকা ছিল রোমের পার্ট, and his comedies were performed for the first time around 170-160 BC. Plautus লিখছে নিয়ার অ্যাবাউট 200 থেকে 184 BC, এই সময় 254 এ জন্ম হচ্ছে, কিন্তু লিখছে বেশিরভাগ ক্ষেত্রে 225 এই সময়টাতে। এবং আমরা প্লটাসের কন্টেম্পোরারি আমরা বলতে পারি টেরেন্সকে, প্লটাসের একটু পরে লিখছে, একই সময় প্রায়, সেও কিছু এই পৃথিবী বিখ্যাত এই কমেডি লিখে গেছেন। এবং এই ধরনের প্রত্যেকটা কমেডিকেই আমরা বলতে পারি, অনেকে ম্যানার্স কমেডি বলে। ম্যানার্স কমেডি মানে সেই সময়ের সেই সমাজের যে ম্যানার মানে সেই সমাজের যে সমস্ত আমাদের ব্যবহারের ধরন, সেইগুলো এই পার্টিকুলার প্লের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। জেনারেলি ফ্যাবুলা প্যালাটিয়া আর ইউজুয়ালি সেট ইন দ্য গ্রিস দেশে সেট করা হয়। ফিচার মোস্টলি গ্রিক ক্যারেক্টার্স, ক্যারেক্টারগুলোর নাম রোমান কিন্তু গ্রিক ক্যারেক্টার থাকে, and as far as we can tell base their plots on the Greek original plot থেকে এখানে আনা হয়, but they often more lame versions of their Greek counterpart that featured family problems, political criticisms and Roman sensibility. তার মধ্যে সমাজের মানে পরিবারের বিভিন্ন সমস্যা, রাজনৈতিক বিভিন্ন ক্রিটিসিজম, তাদের সমালোচনা এবং রোমান সেন্সিবিলিটি এগুলোকে যোগ করে এই ফ্যাবিউলা প্যালাটিয়া পারফর্ম করা হতো। বলো, একজন কেউ একটা প্রশ্ন করছিলে, সেই প্রশ্নটা একবার নিয়ে তারপরে যাবো, কিছু একটা বলছিলে কেউ? আমি ওটা জিজ্ঞেস করতেছিলাম একদিন স্টক ক্যারেক্টার আপনি বলে দিলেন আজকে। হ্যাঁ, এটাকেই স্টক ক্যারেক্টার। এটাই হচ্ছে স্টক এবং ডাইনামিক ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স, সারা জীবনই লাগবে। স্টক ক্যারেক্টার হচ্ছে স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার্স, দোজ হু আর রিপিটেড, দ্য ক্যারেক্টারস আর অলমোস্ট সেম ইন নেচার। যে ক্যারেক্টারের মধ্যে তুমি ফর এক্সাম্পল কানিং স্লেভ পাবে, যে ক্যারেক্টারের মধ্যে তুমি ওল্ড আঙ্কেল পাবে, যার সময় তোমাকে অ্যাডভাইস দেবে। তো আমরা চারিদিকে আমাদের সমাজেও এই ধরনের স্টক ক্যারেক্টারদের মাঝে মাঝে দেখতে পাই। তো এই হচ্ছে মোটামুটি স্টক ক্যারেক্টার এবং ডাইনামিক ক্যারেক্টার। ডাইনামিক ক্যারেক্টার যে নিজেকে কনস্ট্যান্টলি পরিবর্তন করে, চেঞ্জ করে, যার পজিশন এক থাকে না। তাই বলছি প্লটাস কি কমেডি লিখতো, মানে আর কিছু স্যার ও লিখতো না, মানে কি শুধুমাত্র কমেডির উপর বেসিক্যালি? প্লটাসের সমস্ত লেখাই কিন্তু কমেডি। প্লটাস বেসিক্যালি কমেডি লিখেছে, প্লটাস কোনো ট্র্যাজেডি লেখেনি। যেরকম গ্রিক ড্রামাটিস্টদের মধ্যে অ্যারিস্টোফেন্স, দ্য লেখা ফ্রগস বিখ্যাত, তিনি শুধুমাত্র কমেডি লিখেছেন, ট্র্যাজেডি লেখেননি। ইসকাইলাস সোফোক্লিস ইউরিপিডিস ট্র্যাজেডি লিখেছেন। প্লটাস ইজ ফেমাস ফর কমেডি, প্লটাস এন্ড টেরেন্স এদের কাজই ছিল এই সমাজের ক্রিটিসিজম, পলিটিক্যাল স্যাটায়ার, হিউমার, প্যারোডি, এই জিনিসপত্রগুলো নিয়ে লেখা। বলো, কোনো প্রশ্ন? আমাদের অনেকটা কালীপ্রসন্ন সিংহের মতো হুতুম প্যাঁচার নকশা, খুবই বিখ্যাত বই। পড়েছো? শাশ্বত পড়েছো? কিছু কিছু স্যার জায়গায় পড়েছি, মানে গোটাটা খুবই 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 বিখ্যাত, পড়তে পারো। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, অবশ্যই পড়তে পারো, খুবই খুবই ভালো লেখা। আনন্দের একটা এডিশন রয়েছে, আনন্দ পাবলিশারের, টিকা সহ হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের, খুবই ভালো লেখা। মানে সেই সময়ের কলকাতার সমাজটাকে মানে একটা রিফ্লেকশন এই হুতুম প্যাঁচার নকশা তোমরা বলতে পারো। তখনকার পলিটিক্যাল সিস্টেমের, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে পলিটিক্যাল সিস্টেম, সেটা একদম পুরো তিনি তুলে ধরেছেন, একদম দর্পণের মতো তুলে ধরেছেন, দর্পণের মতো, ঠিকই। তো এই কমেডি এটাই হয়, দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, সমাজের একটা দর্পণ তোমাদের সামনে তুলে ধরে কমেডি, হুজ পারপাস এন্ড অবজেক্টিভ ইজ ডিফারেন্ট ফ্রম ট্র্যাজেডি। ট্র্যাজেডি যেরকম একটা ইউনিভার্সাল ইটারনাল এক্সপিরিয়েন্স তোমার সামনে দেখে, মানে তুমি দেখলে তোমার সামনে সমস্ত ক্যারেক্টার ডেথ, কিং লিয়ার, রাজা লিয়ার তার মেয়েদেরকে তার সমস্ত সম্পত্তি দান করে দিয়ে তিনি নিজে কোনো সম্পত্তির অধিকারী নন, ঘুরে বেড়াচ্ছেন একটা বিরাট বড় ক্লিফ এবং হিথের মধ্যে, একজন
ইংল্যান্ডের রাজা এবং তার যে দুঃখ, তার যে যন্ত্রণা, সেটা তিনি একটা পোয়েট্রির মাধ্যমে আমাদের সামনে ব্যক্ত করছেন। সো ট্র্যাজেডি অলওয়েজ গিভস আস সাম ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স। দুঃখের এক্সপিরিয়েন্সও সবার, যন্ত্রণার এক্সপিরিয়েন্স তো আমাদের সবার, প্রত্যেকে আমরা এই যন্ত্রণাকে ফিল করতে পারি। টমাস হার্ডি বলেছিলেন দ্যাট হ্যাপিনেস ইজ বাট অ্যান অকেশনাল এপিসোড ইন দ্য জেনারেল ড্রামা অফ পেইন। যন্ত্রণার এই যে জীবন, তার মধ্যে হ্যাপিনেস ইজ বাট অ্যান অকেশনাল এপিসোড। মাঝে মাঝে আসে যায়, ফ্ল্যাশ অফ দ্য থান্ডারের মতো। আকাশে এরকম বৃষ্টি পড়লে বজ্র চমকায়, সেরকম মাঝে মাঝে হাসি ঠাট্টা আসে এই দুঃখময় জীবনে। ফলে আমরা ট্র্যাজেডিটাকে সবসময় ভাবি একটা ইউনিভার্সাল ইটার্নাল এক্সপিরিয়েন্স, আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা একটা অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে এই পিটি এবং ফিয়ার দিয়ে, তার ক্যাথারসিস, তার পিউরিফিকেশন দিয়ে ট্র্যাজেডি শেষ হয়। কিন্তু কমেডি কিন্তু ইজ অলওয়েজ গিভস ইউ আ সোশ্যাল রিফ্লেকশন। ক্যারেক্টারগুলোকে চেনা বলে মনে হয়, পরিচিত ক্যারেক্টার, তোমার আমার মতোই তাদের মধ্যে ফ্ল রয়েছে। সমাজের কোনো একটা বিশেষ ইনস্টিটিউশন, বি ইট জুডিশিয়ারি, বি ইট ম্যারেজ, বি ইট দ্য হেলথ সিস্টেম, বি ইট দ্য এডুকেশনাল সিস্টেম, যে কোনো ধরনের ইনস্টিটিউশনের ক্রিটিসিজম। এখানে আমরা যেটা দেখবো, গ্রিড, আমাদের যে লোভ, the institution of the legacy hunters, যারা সম্পত্তি খুঁজে বেড়ায়, তাদেরকে ক্রিটিসাইজ করছেন এই পার্টিকুলার প্লেতে লটাস। সো আমি মোটামুটি তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পেরেছি আশা করছি। এরপরে আমি যেটাই চলে যাব সেটা হচ্ছে যে এই পার্টিকুলার টেক্সটের বেসিক ইন্ট্রোডাকশনে আমি চলে যাব। আচ্ছা, তার আগে কয়েকটা বিশেষ জিনিস একটু বলে দিই যে উনি কি প্লে লিখেছেন, সেই প্লেগুলো একটু বলে দেওয়া দরকার। প্লটাস তার প্রায় সারা জীবনে 130টার বেশি নাটক লিখেছেন। তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে 2020-21-এ কেবলমাত্র 21টা মতো অ্যাক্সেস করতে পারি। তাহলে বুঝতে পারছো বাকিগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। And they are written in the classical Latin language. Remember, they are written in the classical Latin language and are possibly the earliest works of the Roman literature. এবং তার মধ্যে বেশ কয়েকটা বিখ্যাত প্লের মধ্যে একটা হচ্ছে দ্য পট অফ গোল্ড, একটা হচ্ছে মেনাক্যামি, একটা হচ্ছে স্টিচার্স, এটা খুবই বিখ্যাত প্লে, অ্যাম্ফিট্রাইয়ন এবং দ্য সোয়াগিং সোলজার্স। এগুলো প্লটাসের বিভিন্ন প্লে। এর বিভিন্ন এগুলো প্রত্যেকটা যেগুলো নাম শুনলে সেগুলো প্রত্যেকটাই ল্যাটিন ট্রান্সলেশন। আসলে প্রত্যেকটাই এগুলো প্রত্যেকটাই ইংলিশ ট্রান্সলেশন, ল্যাটিনে এদের নাম আলাদা। যেরকম প্লটাসের পট অফ গোল্ডের ল্যাটিন নাম কি, এটা মাথায় রাখবে, আউলিউলেরিয়া। ইটস আ ল্যাটিন প্লে রিটেন বাই টিটাস ম্যাকিয়াস প্লটাস। থ্যাংক ইউ। The title literally means little pot, বা অনেকে the pot of gold বলে ট্রান্সলেট করে। তাহলে প্রথমে আউলিউলেরিয়া মানে ল্যাটিনে এটা প্রথমে লেখা হয়, সেখান থেকে ট্রান্সলেটেড হয়ে দ্য পট অফ গোল্ড কথাটা আসে। কোন সময়ে লেখা হয় এক্সাক্ট সময় জানা যায় না, অনেকেই অ্যাসক্রাইব করে ওই 210 থেকে 190-195 এই সময়টা জুড়ে এই প্লেটাকে অ্যাসক্রাইব জেনারেলি করা হয়। এক্সাক্ট টাইম জানা যায় না, কোন এক্সাক্ট টাইমে এই পট অফ গোল্ড লেখা হয়েছে সেটা ঠিক মতো জানা যায় না। তো প্লটাসের আউলিউলেরিয়া is thought to be inspired from one of the মিনান্ডারস লস্ট কমেডি। মিনান্ডারের কমেডি থেকে, মিনান্ডার হচ্ছে একজন গ্রিক রাইটার, তার এই কমেডি থেকে প্লটাসের এই কমেডিটা ইন্সপায়ার্ড বলে অনেকেই মনে করেন। প্লটাসের কমেডি ইজ মোস্টলি সিচুয়েশনাল with a lot of complications in the action which may arise from the mistaken identity, deliberate concealing of information or the villainy of a wily character। মানেটা কি, প্লটাসের যে কমেডি বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশনাল কমেডি, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে হাসি পাচ্ছে, আমি হাসাবার চেষ্টা করছি, সেটাকে সিচুয়েশনাল কমেডি। উইথ আ লট অফ কমপ্লিকেশনস, অনেক ধরনের জটিলতা থাকে। কি ধরনের জটিলতা? মিসটেকেন আইডেন্টিটি। এগুলো কিন্তু যে কোনো কমেডির বেসিক ফিচার। মিসটেকেন আইডেন্টিটি ভ্রান্তি বিলাস। বিদ্যাসাগরে তোমরা দেখেছো, সিনেমাও দেখেছো, টুইন ক্যারেক্টার্স একে অপরের আইডেন্টিটি জেনে যাচ্ছে না,
এখানে টুইন ক্যারেক্টার ছাড়াও অনেকে অন্য কারুর সাজ নিতে পারে, ডিসগাইজ নিতে পারে। 12th নাইটে তোমরা যদি শেক্সপিয়ারের 12th নাইট পড়ো তাহলে দেখবে ভায়োলা এবং অলিভিয়া দুটো ক্যারেক্টার, দুজনেই একজন পুরুষ, একজন নারীর চরিত্রে অভিনয় করছে, একজন পুরুষের চরিত্রে অভিনয় করছে, ভায়োলা অ্যান্ড অলিভিয়া। সো মিস্টেকেন আইডেন্টিটি, ডিসগাইজ, টু বি আ ট্রান্সভেস্টাইট, অন্য কারুর সাজ নেওয়া, অন্য কোনো জেন্ডারের চরিত্র অভিনয় করা, এগুলো কিন্তু কমেডির মধ্যে থাকবে। ডেলিভারেট কনসিলিং অফ দ্য ইনফরমেশন, কোনো একটা তথ্য গোপন করা, ডেলিভারেট কনসিলিং অফ দ্য ইনফরমেশন অর দ্য ভিলেনি অফ এ উইলি ক্যারেক্টার, কোনো একটা অত্যন্ত ভ্যালিভোলেন্ট ক্লেভার ক্যারেক্টার, সে তার ভিলেনিকে দেখাবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাথায় রেখো কমেডির পার্ট, কমেডির মধ্যে থাকবে। হ্যাঁ বলো, কিছু বলছো বলো প্লিজ। শেক্সপিয়ারের কমেডি অফ এররসটা শেক্সপিয়ারের কমেডি অফ এররস এর উপরেই বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস বেস করে তৈরি করে। শেক্সপিয়ারের কমেডি অফ এররস এইরকম। এই শেক্সপিয়ারের বেশিরভাগ কমেডি যদি তুমি ফর এক্সাম্পল 12th নাইট দেখো, শেক্সপিয়ারের যদি অ্যাজ ইউ লাইক ইট দেখো, শেক্সপিয়ারের ফর এক্সাম্পল কমেডি অফ এররস দেখো, টিটাস অ্যান্ড্রোনিকাস, ঠিক কমেডি নয়, একটু অন্যরকমের লেখা। কমেডির মধ্যে যদি আসি, একটু অন্যরকম হচ্ছে টেম্পেস্টও শেষ হচ্ছে কিন্তু মিস্টেকেন আইডেন্টিটি টেম্পেস্টের মধ্যে আসে। সো ফলে যে কোনো শেক্সপিয়ারিয়ান কমেডি অনেকটা মানে অরিজিনাল ইন নেচার, কিন্তু গ্রিক কমেডি কিন্তু মানে গ্রিক এবং রোমান কমেডি অনেকটাই পুরনো বিভিন্ন সোর্স থেকে কোনো একটা মানে শহরের একটা তাদের ঘটনা লোকমুখে প্রচলিত ওরাল ট্র্যাডিশন, সেখান থেকে এই কমেডিগুলো লেখা হচ্ছে। এখানে অনেক স্টক ক্যারেক্টারের সংখ্যা অনেক বেশি। শেক্সপিয়ারিয়ান কমেডি অনেক বেশি অরিজিনাল, অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি লাইভলি আমরা বলতে পারি। শেক্সপিয়ার যেমনভাবে ট্র্যাজেডি ভালো লিখেছেন, কমেডিও অসাধারণ কমেডি লিখেছেন। তোমাদের সঙ্গে যদি পড়ার সুযোগ হয় 12th নাইট তাহলে অবশ্যই পড়ব। বেশ, সো এবার আমি চলে আসছি আজকে মোটামুটি পট অফ গোল্ডের একটা বেসিক সামারি বলে আমি আজকের মোটামুটি ক্লাসটা শেষ করব। তারপরে পরের ক্লাসে আমরা ডিটেলড সামারি এবং অল্প অল্প টেক্সটও পড়তে পড়তে আমরা যাব। তো যাই হোক, প্লটাসের pot of gold, like all of the Plotus's plays, the pot of gold too is set in the Athens. এটাও Athens set করা। Yet the themes and the issues he highlights are Roman. Athens মানে গ্রিস, কিন্তু তার যে থিমস গুলো দেখানো হয়েছে সেগুলো প্রত্যেকটাই রোমান। and his comedies are a reflection of the society of his time. সমাজের রিফ্লেকশন, বারবার কমেডি generally reflects the society, and the characters he describes help the modern researcher to build an idea of the manner in which society functioned in Plotus's time. This is basically a social document. It shows that how the society functions in Plotus's times, and the pot of gold gives us an insight into the Roman life at that time. Pot of gold, gold কথাটা মানেই বুঝতে পারছো এক ধরনের গ্রিড, যেটাকে কেন্দ্র করে একটা কয়েকজন ক্যারেক্টারের মধ্যে একটা লোভের বাতাবরণ সৃষ্টি হবে, একটা ট্রেজারকে কেন্দ্র করে, যেটা আমি বলছিলাম লেগাসি হান্টিং বা ট্রেজার হান্টিং। ট্রেজারকে কেন্দ্র করে মানে বিভিন্ন লোক সেটাকে পাওয়ার চেষ্টা করছে। সো বেসিক্যালি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, প্রথম দিকে শুনে তোমরা একটু মানে ঠিক ধরতে পারবে না হয়তো, কিন্তু বিষয়টা হচ্ছে লার ফ্যামিলিয়ারিস কি? হু ইজ দ্য হাউসহোল্ড গড অফ দ্য ইউক্লিও ফ্যামিলি। হাউসহোল্ড গড মানে তোমরা কেন HOUSE হাউসহোল্ড গড, যাকে আমরা গৃহদেবতা বা বাস্তু ভগবান বলতে পারি, হাউসহোল্ড গড। এই কনসেপ্টটা কিন্তু জিটা শুরুতে হবে রোমান, কারণ অনেকগুলো গডস, মাল্টিপল গডস। এই কনসেপ্টটা কিন্তু রোমান পিরিয়ড বা গ্রিক পিরিয়ডের একটা কনসেপ্ট। এখানে বিভিন্ন পরিবারের বিভিন্ন ধরনের গৃহদেবতা থাকে। এবার আমরা যেটাকে গৃহদেবতা বলে সাধারণত ভাবি, অনেকে নারায়ণ হয়, অনেকে কৃষ্ণ হয়, অনেকে বিভিন্ন হয়, ওখানে কিন্তু হাউসহোল্ড গড আরো অনেক সংখ্যায় বেশি। এরকম হতেই পারে কোনো একটা হাউসহোল্ড গডকে তুমি চেনোই না, তার নাম জানোই না, এবং অনেক সময় এরা মনে করে দে অ্যাট্রিবিউট ভেরিয়াস, আমরা বলতে পারি অ্যানথ্রোপোমরফিক কোয়ালিটিস টু দিস ক্যারেক্টার। মানে মানুষ হিসেবে যারা এই হাউসহোল্ড গডগুলো মাঝে মাঝে প্লেতে আসে, নাটকগুলোতে মানুষ সেজে তারা তাদের কথাগুলো বলতে আসে। এই হাউসহোল্ড গডের কনসেপ্টটা কিন্তু এই রোমান কমেডির মধ্যে খুব ভীষণভাবে রয়েছে।
আমরা দেখতে পাবো লার ফ্যামিলিয়ারিস প্রেজেন্টস দ্য প্রোলোগ অফ দ্য প্লে। যে কোনো নাটকের যেটা একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, যেটা দিয়ে নাটক শুরু হয় তাকে বলা হয় প্রোলোগ। প্রোলোগ মানে কি বলতে পারবে? PROLOGUE, প্রোলোগ মানে রাইট রাইট, অর্থাৎ যেটা দিয়ে এই পার্টিকুলার মানে কোনো একটা নাটক বা কোনো একটা কিছু প্রথম যখন মানে তৈরি হয় তখন আমরা বলতে পারি তাকে মানে প্রথম যখন শুরু হয়। তুমি কি বললে? কি এটা বললো কেউ, আমি ভুলে গেলাম। গৌরচন্দ্রিকা বা একদম শুরুর দিকের যে ইম্পর্টেন্ট কথাগুলো তাকে মানে শুরুর দিকে কিছু এসেনশিয়াল ইন্ট্রোডাক্টরি কথা থাকে তাকে আমরা বলতে পারি প্রোলোগ। এই যেটাকে ল্যাটিনে বলা হচ্ছে আর্কভেন্টাম, যেটা দিয়ে শুরু গৌরচন্দ্রিকা প্রোলোগের একটা অন্য মানে, যেটা দিয়ে মানে কোনো জিনিসটা ধ্বনিতা করা বা কোনো জিনিস শুরু হচ্ছে। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি গৌরচন্দ্রিকা একটা হচ্ছে মানে বেসিক্যালি একটা মানে আমাদের যে যাত্রা বা নাটক হতো তার প্রথম অংশটাকে গৌরচন্দ্রিকা বলা হতো। ঠিক আছে, যেখানে নাট্যকার নিজেকে ইন্ট্রোডিউস করতো এবং অন্যান্য কথাগুলো বলতো। এবং এখানে একটা প্রোলোগ রয়েছে যেখানে এই ইউক্লিওকে বেসিক্যালি ইন্ট্রোডিউস করছে এই লার ফ্যামিলিয়ারিস, যে গৃহদেবতা, সে কয়েকটা বেসিক কথা আমাদেরকে বলছে। সো লার ফ্যামিলিয়ারিস প্রেজেন্টস দ্য প্রোলোগ অফ দ্য প্লে which sets the stage for the action that follows। যার পরে মানে এই প্রোলোগের কাজটাই কি? কাজটাই হচ্ছে পরবর্তীকালে যে অ্যাকশনটা হবে, এই প্লের যে বেসিক অ্যাকশন যেটা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া। It is by lar familiaris that the audience is informed that Eucleo's grandfather, being a great miser, had buried a pot of gold in the central hall of his house। তিনি বললেন lar familiaris যে ইউক্লিওর যে দাদু, ইউক্লিও ইজ অ্যান ওল্ড ম্যান, তার যে দাদু গ্র্যান্ডফাদার অত্যন্ত মাইজার ছিল, খুব কৃপণ ছিল। অ্যান্ড হি বেরিড এ পট অফ গোল্ড, তার একটা সোনার বিরাট বড় বাটি ছিল, সেই বাটিটা সেই বাড়ির যে সেন্ট্রাল হল তার তলাতে সে লুকিয়ে রেখেছে গুপ্তধনের মতো। And this wealth had remained undiscovered until lar familiaris, in his pity for Eucleo's impoverished condition and his appreciation of Phaedra's devotion, guided Euclio to the treasure। এই ট্রেজারটা তার বাড়ির মধ্যেই আছে, এই ওয়েলথটা, কিন্তু ইট রিমেন আনডিসকভার, অনাবিষ্কৃত অবস্থায় ছিল। কিন্তু লার ফ্যামিলিয়ারিস যে এই বাড়ির গৃহদেবতা, সে বুঝলো যে ইউক্লিওর কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। এবং যেহেতু ফিদ্রা আর একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মাথায় রেখো, পরে আরো বড় করে ইন্ট্রোডিউস করাবো। ফিদ্রা, Eucleo's daughter is Phaedra. Lar familiaris is the household god, is the household god of the Eucleo's house, and Phaedra is his daughter. Phaedra is I would say a very pure character, a stereotypical character, a very good daughter। এই চরিত্রে ফিদ্রা অভিনয় করছে। তো ফিদ্রা ডিভোশন দেখে, তার এত মানে মানুষের প্রতি ভালোবাসা দেখে লার ফ্যামিলিয়ারিস যেটা করলো, ইউক্লিওকে তার ট্রেজারের কাছে পৌঁছে দিল। While Euclio is occupied with hiding his treasure, এই ট্রেজার দেখে তো ইউক্লিওর মাথা খারাপ, তো ইউক্লিও গোটা প্লে জুড়ে সেই ট্রেজারটা হাইড করছে। আমি আগেই বলেছি এই গল্পের প্লট খুবই সিম্পল। ইউক্লিও ইজ প্রিঅকুপাইড উইথ হাইডিং হিজ ট্রেজার, এই ট্রেজারটাকে সে লুকোতে ব্যস্ত। অ্যান্ড হিজ ডটার ফিদ্রা, এই সময় যেটা ঘটবে একটা টিপিক্যাল জিনিস, ফিদ্রা will fall in love with Lyconides, a young man who wishes to marry her and will become pregnant। সন্তান সম্ভবা হয়ে উঠবে ফিদ্রা লাইকোনাইডস এর থেকে। has been seduced by Lyconides, a youth who wishes to marry her as she is expecting their child। ফিদ্রা কিন্তু প্রেগনেন্ট হয়ে পড়েছে, ইউক্লিও জানে না, his father। Oblivious to this, এই ব্যাপারে না জেনে, ইউক্লিও has accepted his neighbor Megadorus's proposal of marriage for his daughter। Megadorus is actually the father, is actually the uncle of Lyconides। Lyconides এর আঙ্কেল হচ্ছে মেগাডোরাস, আর একজন টিপিক্যাল ক্যারেক্টার, লোভি ক্যারেক্টার, গ্রিডি অফ দ্য ইয়াং ওম্যান who wants to marry young woman, একটা স্টিরিওটিপিক্যাল স্টক ক্যারেক্টার, যে প্রপোজ করেছে ইউক্লিওকে, কারণ ইউক্লিও টাকা পয়সা ভালোবাসে, বুঝতে পেরেছে মেয়ের বিয়ে দিলে একটা ভালো ফ্যামিলিতে যাবে। সো মেগাডোরাস তাদের নেবার প্রপোজাল অফ দ্য ম্যারেজ ফর হিজ ডটার, মানে মেগাডোরাস প্রপোজ করলো সে বিয়ে করবে ফিদ্রাকে।
মেগাডোরাস হ্যাপেন্স টু বি লাইকোনাইডস আঙ্কেল। লাইকোনাইডস এর আঙ্কেল হচ্ছে মেগাডোরাস। এবার তো লাইকোনাইডস পড়েছে মহা সমস্যায়। লাইকোনাইডস কনফেসেস হিজ লাভ ফর ফিদ্রা টু হার ফাদার, তাকে বলল ইউক্লিওকে, and while he does so his slave steals the pot of gold. লাইকোনাইডস এর যে স্লেভ সে পট অফ গোল্ডটা চুরি করে নিয়ে চলে যাবে। The manuscript of the play which survives contains the action up to this point. একমাত্র এই জায়গা অবধি ম্যানুস্ক্রিপ্টটা শেষ হয়ে যায় হঠাৎ। কিন্তু তারপরে অনেক এডিটর এখানেই টেক্সটটাকে কমপ্লিট করেছে, ইনক্লুডিং E.F. Watling, who have done so from summaries that have survived or bits of dialogues which are available from them. E.F. Watling যেটা করেছে, অনেক ধরনের পরে ফ্র্যাগমেন্ট যেগুলো পাওয়া গেছে ডায়লগের, সেখান থেকে সামারি করে গল্পটাকে একটা জায়গায় মোটামুটি শেষ করেছে। সেই সামারি থেকে বোঝা যাচ্ছে that they have been able to fathom that the ending of the play is happy, with Lyconides and Phaedra marrying each other and miserly Euclio uncharacteristically deciding to give them the pot of gold as a wedding gift. এই মাইজার ইউক্লিও শেষ হচ্ছে এই গল্পতে যে সে পট অফ গোল্ড দিচ্ছে ওয়েডিং গিফট হিসেবে এই দুটো ইয়াং কাপলকে, লাইকোনাইডস এবং ফিদ্রাকে। এই হচ্ছে গল্প। গল্পটার মধ্যে তেমন কোনো প্যাঁচ নেই, গল্পটা অত্যন্ত সাধারণ এবং মানে মানে ছোট একটা ইনকমপ্লিট রাদার বলতে পারি, কারণ কমপ্লিট হয়নি, কারণ সেই পার্টিকুলার প্যাসেজটা পাওয়া যায় না শেষ দিকের অংশতে। ইনকমপ্লিট একটা কমেডির গল্প, কিন্তু এই কমেডির থেকে আর কি সেই সময়কার রোমান বিভিন্ন প্র্যাকটিস, রোমান যে গ্রিড, সিটির যে বিভিন্ন ধরনের আচার আচরণ, সেগুলো আমরা এই পার্টিকুলার কমেডি থেকে খানিকটা জানতে পারি। সো দিস ইজ দ্য বেসিক স্টোরি লাইন অফ প্লটাসেস পট অফ গোল্ড। তো এটা তোমাদেরকে আমি বললাম। এর পরের দিন আমরা একটু টেক্সটের মধ্যে যাবো এবং টেক্সটগুলোকে অ্যানালিসিস করবো, টাইটেলকে অ্যানালিসিস করবো, গল্পটাকে আরো বড় করে বলবো এবং টেক্সটের মধ্যে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। দিস ইজ দ্য টেক্সট অফ দ্য পট অফ গোল্ড। অরিজিনাল ল্যাটিন টেক্সট, ট্রান্সলেশন, এমনি আদারওয়াইজ সিম্পল টেক্সট, কোনো কমপ্লিকেশনস এই গল্পের মধ্যে নেই। লার ফ্যামিলিয়ারিস দিয়ে এই গল্পের প্রলোগ শুরু হচ্ছে। বেশ, বলো, এনি কোয়েশ্চেনস? স্যার বলো। বলছি ইউক্লিয়ার বাড়ির গৃহদেবতা কে ছিলেন? লার ফ্যামিলিয়ারিস। Lar familiaris is the name of the household deity of Euclid. দাঁড়াও এক সেকেন্ড। Translation of the text. Lyconides, deception, হ্যাঁ, এরা হচ্ছে মোটামুটি গল্পের যারা যারা চরিত্র বা who are the dramatis personae of this particular play. কারা কারা? Lar familiaris, who is the guardian spirit or the household deity, the prologue speaker of this play. Then there is Euclio. Euclio is the old man. Then there is Staphyla. He is old servant woman, Euclio, Staphyla. Then there is Eunomia, the widow. Then there is Megadoras, an old man, brother of the Eunomia. Eunomia, which is basically the mother of the Lyconides. Then there is Megadoras, an old man, brother of the Eunomia. Then there is Strobylus, his slave, Megadoras' slave. প্রত্যেকের একটা করে slave আছে। Then there is Anthrax, Congrio. Anthrax and Congrio দুজনে কুক, রাঁধুনি। Then Phrygia and Elysium, they are flute players. The anonymous slave of Lyconides, যে চুরি করে নিয়ে বেরিয়ে যাবে ওটা, the anonymous slave of the Lyconides, the young man. And then there is Phaedrium, Phaedrus, the young girl, hard off stage, some assistants of the cooks. মানে এই ফিদ্রামকে আমরা এই প্লের মধ্যে পাবো যে মানে লাইকোনাইডস এর প্রেমে পড়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই প্লের
ক্যারেক্টার যারা এই প্লে জুড়ে বিভিন্ন সময় অভিনয় করেছে। আর সিগনিফিকেন্স অফ দ্য টাইটেলটা এরপরে বলবো। হ্যাঁ বলো। বলছি ডেইটি বলতে কি দেবী এবং দেবতা দুজনকেই বোঝায়? ডেইটি বলতে দেবী এবং দেবতা দুজনকেই বোঝায়, কোনো নির্দিষ্ট জেন্ডারকে বোঝায় না। ঠিকই, DITY, ডেইটি। পট অফ গোল্ড অতটা কমপ্লেক্স টেক্সট নয়, টেক্সটের যে কমপ্লিকেশনস সেগুলো পট অফ গোল্ডের মধ্যে নেই, ফলে টেক্সটটা মানে পড়াতে বা সামারিটা পরপর বলতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। পট অফ গোল্ড ইজ নট দ্যাট কমপ্লিকেটেড টেক্সট। যে টেক্সট আমরা বেশ খানিকটা জায়গাতে পেয়েছি কমপ্লিকেটেড টেক্সট, ধরা যাক লাস্ট যে টেক্সট আমরা পড়লাম কাদম্বরী, অনেকটাই কমপ্লিকেটেড, সেই তুলনায় কিন্তু প্লটাসের পট অফ গোল্ড একেবারেই মানে কমপ্লিকেটেড নয় আমরা বলতে পারি। সো এই এই আর কি, এই হচ্ছে ব্যাপার। বাকি প্রলোগ এবং অন্যান্য জিনিসপত্র আমি পরের দিনে যাবো। এই যে লার ফ্যামিলিয়ারিস ইজ দ্য প্যাট্রন গড, হাউস হোল্ড গড বলতে পারো, প্যাট্রন গড বলতে পারো of the family, and has been protecting the pot of gold for years, and he shares the information with the audience. The granddad had given him a pot of gold, the granddad has given him a pot of gold which he has buried in the hearth, hearther moddhe ghorer central hall er moddhe rekheche. As the household god, he is asked to protect the gold. The old man is a miser and refuses to part with this information. As a result, the son remains ignorant of this wealth and continues to live in penury. Eventually, the son is left with a small piece of land, and in this way, the household god becomes a character in his own right as he begins to observe the granddad's son. Granddad je chele take observe korte arambho korechen. Once again, as he does not receive the desired attention from the son, Lar Familiaris withholds information about the gold. কিন্তু সানের কাছ থেকে সে যেহেতু অ্যাটেনশন পায়নি এই লার ফ্যামিলিয়ারিস, তাই সেই ইনফরমেশনটা রিভিল করেনি। দিস ডিক্লাইন ইন অ্যাটেনশন টু দ্য হাউসহোল্ড গড ইনক্রিজেস উইথ দ্য নেক্সট জেনারেশন। এর পরের জেনারেশনও হাউসহোল্ড গডকে দেখেনি। However, the silver lining turns out to be ইউক্লিওস ডটার। ইউক্লিওর ডটার যেহেতু হাউসহোল্ড গডকে পুজো করে, ভালো করে দেখে, she gives due respect to the লার ফ্যামিলিয়ারিস। সো বুঝতে পারছো এখানে কিন্তু ঈশ্বরের মধ্যে ক্রোধ আছে, হিংসা আছে, লোভ আছে, সাধারণ মানুষের মতোই এইখানকার ঈশ্বর। So it is for her sake that the protector lets the father discover the gold to ensure a good marriage for the young girl. Young girl এর good marriage যাতে ঠিক মতো হয় তার জন্য the Lar Familiaris lets the father discover the gold. বলে যা তুই এর আবিষ্কার কর। The prologue therefore presents a history of this lineage where gold is passed on without the knowledge of the family. যেখানে ফ্যামিলির নলেজ ছাড়া যে তাদের ফ্যামিলির মধ্যে যেটা গোল্ড আছে সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কেমন ভাবে যাচ্ছে তার গল্পটা এই প্রলোগ বলে। The course of the event begins from this point onwards as Lar shares information with the audience. অডিয়েন্সের সঙ্গে ইনফরমেশনটা যখন শেয়ার করে। ইউক্লিওস ডটার Phaedra, P-H-A-E-D-R-I-A, Phaedra has been ravished or has been physically exploited by an upper class young man. এই ইনফরমেশনটা আমাদের দেয়। ইউক্লিওর যে ডটার ফিদ্রা সে লাইকোনাইডস এর দ্বারা ফিজিক্যালি র্যাভিশড হয়েছে, and the Lar has a plan to set things right, এবং তার একটা প্ল্যান রয়েছে যে বিয়েটা ইয়াং ম্যানের সঙ্গে দেবে। He intends to get the neighbor to ask the girl's hand as it is his nephew who has ravished the girl. তার যে নেফিউ মানে মেগাডোরাস is the neighbor, সে যেন এসে ইউক্লিওর বাড়িতে নেফিউ এর জন্য গার্লের হাতটা চাইলে যেটা করবে সেই প্ল্যান অনুযায়ী তার বিয়ে হবে, কিন্তু এখানে নেবার নিজেই চেয়ে বসবে এবং সেখান থেকেই কমপ্লিকেশনের জন্ম। ইন দিস ওয়ে লার ইজ দ্য প্রোটাগনিস্ট টু ম্যানিপুলেট দ্য ইভেন্ট। আমাদেরকে এই লার ফ্যামিলিয়ারিস সমস্ত ইভেন্ট গুলোকে কিভাবে তিনি কন্ট্রোল করবে সেই নিয়ে বলছে। সো এইভাবে এই প্লেটা শুরু হচ্ছে। সো দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি বুঝলে কোন কোন ক্যারেক্টার এবং কিরকম ভাবে এই প্লেটা শুরু হবে। বলো প্রলোগ আর প্রেয়ার কি একই? আরেকবার। প্রলোগ আর প্রেয়ার কি একই? প্রেয়ার হ্যাঁ স্যার, মানে স্যার প্রার্থনা না, ঠিক এক জিনিস নয়। প্রলোগটা অনেক সময় অন্যরকম ভাবে হতে পারে। প্রলোগের মধ্যে অনেক সময় মানে যে প্লেরাইট হু ইজ দ্য ক্রিয়েটার, হু ইজ দ্য রাইটার, সে ডাইরেক্টলি এসে অনেক সময় সরাসরি বলতে পারেন যে তারই এই প্লেটা লেখার কারণটা কি, হোয়াটস দ্য মেইন পারপাস।
এটা অনেক সময় নাট্যকার নিজে বলেন প্রলোগে এসে। অনেক সময় কোনো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এখানে লা ফ্যামিলিয়ারিস পুরো ব্যাপারটাকে বলার চেষ্টা করছে। অনেক সময় মানে এই প্লেটা বেসিক্যালি প্রলোগে ইন্ট্রোডিউস করে পুরো প্লেটাকে, কিন্তু প্রেয়ার তো অনেক ক্ষেত্রেই মানে ইনভোকেশনের মতো হতে পারে। ইনভোকেশন যেরকম এপিকে হয়, একটা কবিতার অধিষ্ঠাত্রী দেবী বা তাকে বলছে আমাকে ক্ষমতা দাও যাতে আমি এই কবিতাটা লিখতে পারি। ফলে প্রেয়ার আর প্রলোগের মধ্যে একটা গুণগত ডিফারেন্স রয়েছে। প্রলোগ জেনারেলি সেকিউলার জনরা, লিটারারি জনরা, যার মধ্যে কোনো আলাদা করে কোনো ধর্মের উল্লেখ নেই, সেই জিনিসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রলোগ হয়। কিন্তু প্রেয়ারের মধ্যে একটা এসেনশিয়াল মানে রিলিজিয়াস ফার্ভার বা ফ্লেভার রয়ে যাচ্ছে, বুঝছো? ওকে স্যার, বেশ, স্যার বলো। স্যার আমার অনেকগুলো আনঅফিসিয়াল কথা আপনার কাছে আছে, রেকর্ডটা বন্ধ করলে বেশ, আমি স্যার বলবো। ঠিক আছে, অবশ্যই। তো আর কারো কোনো বলো, সুপর্ণা কিছু বলবে, বলো। স্যার বলছি যে আমার একটু স্টক ক্যারেক্টার সম্পর্কে একটু জানার ছিল। সেটা হচ্ছে স্যার, আমি যদি ধরি যে স্যাটারিক্যাল কমেডি, তো এখানে স্যাটারটা মেন, তো এবারে এই স্যাটারটা যে প্লে করবে মানে কোনো একটা ব্যক্তি, সে যদি এটাকে প্লে করে তাকে কি আমি স্টক ক্যারেক্টার বলবো, নাকি কোনো একটা ব্যক্তি যে শুধুমাত্র স্যাটারটাকে নিয়েই চর্চা করবে, অন্য কোনো বিষয়ে চর্চা করতে পারবে না তাকে বলবো? না, দ্বিতীয়টাকে তো বলবোই না। মানে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা কমেডির মধ্যে এমন অনেক ধরনের চরিত্র থাকবে যে চরিত্রগুলো ধরনটা অন্যান্য বিভিন্ন কমেডিতেও আমরা পাবো, এবং যে চরিত্র ধরনটা আমরা সমাজের বিভিন্ন জায়গাতে পাবো। স্টক ক্যারেক্টার্স আর বেসিক্যালি স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার্স। স্টিরিওটাইপ মানে কি? স্টিরিওটাইপ মানে হচ্ছে সেই মানুষ যে খুবই প্রেডিক্টেবল। মানে ধরা যাক আজকে আমি একজন, ধরা যাক 60 বছরের দাদু, আমার মেয়ের ধরা যাক বিয়ে হবে, আমার মেয়ের হ্যাজ ফলেন ইন লাভ উইথ অ্যানাদার ইয়াং ম্যান। সে এসে বললো বাবা আমি প্রেম করতে চাই। আমি প্রথমেই বললাম না, করবে না। এই যে আমি যে মুহূর্তে প্রতিবাদ করে বললাম যে না, এ ধরনের কাজে নিজেকে অংশগ্রহণ করবে না, আমি কিন্তু সেই মুহূর্তে এই স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টারের পার্ট হয়ে গেলাম, এই স্টক ক্যারেক্টারের পার্ট হয়ে গেলাম। ক্যারেক্টার্স হু আর প্রেডিক্টেবল, ক্যারেক্টার্স হু আর রেপিটেটিভ, whom we can see always in the society. রাগী মাস্টার মশাই, স্টক ক্যারেক্টার। স্লেভ হু আর কানিং, মানে যে তোমার টাকা পয়সা চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এমন স্লেভ। তাদেরকে আমরা রিপিটেডলি বিভিন্ন কমেডির ক্যারেক্টারের মধ্যে দেখি। 12th নাইটে ম্যালভোলিও বলে একটা চরিত্র আছে, দ্য কানিং স্লেভ। একই রকম ভাবে ধরা যাক আমি দেখি দ্য ইয়াং ওম্যান হু ইজ বিউটিফুল বাট হু হ্যাজ নো ইন্টেলিজেন্স, তার মধ্যে কোনো বুদ্ধি নেই। স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার কিন্তু মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রেই জেন্ডার বায়াসড হয়। জেন্ডার বায়াস মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে একটা নারী চরিত্রকে বিশেষ করে এই স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার বলে গড়ে তোলা হয়। নারী চরিত্র, পুরুষ চরিত্র সবাইকেই, কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা এগেনস্টে যায় যে নারী মানেই বুদ্ধি নেই। সুতরাং বুদ্ধিহীন সুন্দরী নারী আর একটা স্টক ক্যারেক্টার। সো স্টক ক্যারেক্টার হচ্ছে সেই জিনিস, সেই সমস্ত চরিত্র যারা বিভিন্ন কমেডিতে রিপিটেড হয়। এক ধরনের স্টক ক্যারেক্টার যারা ডিসগাইজ নেবে বা সাজবে, নারীর চরিত্রে একজন পুরুষ অভিনয় করবে, পুরুষের চরিত্রে একজন নারী অভিনয় করবে, ডিসগাইজ অফ ক্রস ড্রেসিং এটাকে আমরা বলি। সো এই যে অ্যাক্টিভিটি গুলো যদি কেউ পারফর্ম যখনই করবে তখনই তারা স্টক ক্যারেক্টারের পার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এদেরকে স্টক ক্যারেক্টার, এই রোলটা প্লে করে তাকেই বলবো স্টক ক্যারেক্টার। হ্যাঁ, এই ধরনের চরিত্র যারা, এই চরিত্রে যারা পার্ট হয়ে উঠছে, মানে ওই বেসিক ওই মানে চরিত্রটাই ইটসেলফ, মানে চরিত্রে যারা পার্ট করছে তারা হয়তো স্টক ক্যারেক্টার নয়, কারণ তারা তো অভিনেতা, কিন্তু ওই চরিত্রটাই ইটসেলফ, ওই চরিত্রটাই যেটা চরিত্রযুক্ত সেই ব্যক্তিটা হচ্ছে স্টক ক্যারেক্টার, স্টক ক্যারেক্টার বা স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার বলতে পারি। আর অন্যদিকে ডাইনামিক ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টার কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, যে ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন শেডস রয়েছে, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, দ্যাট ইজ ডাইনামিক ক্যারেক্টার। ফর এক্সাম্পল ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ইনফ্যাক্ট ইডিপাস, এগুলো প্রত্যেকেই চেঞ্জ হচ্ছে, এদের মধ্যে চরিত্রের পরিবর্তন হচ্ছে। দে বিগিন অ্যাজ এ গ্রেট হিরো বাট এন্ডস ইন আটার ডেথ, ডিস্ট্রাকশন এন্ড ডিপ্রাইভেশন। সো এইটা হচ্ছে ডাইনামিক ক্যারেক্টার, এটা হচ্ছে স্টক ক্যারেক্টার। ইএম ফস্টার প্রথম তার বিখ্যাত বই ইন্ট্রোডাকশন টু নভেল 1927 সালে বেরোয়, সেই বইতে নিয়ে স্টক এবং ডাইনামিক ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করে। বলো, আর কারোর কোনো টেক্সট নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এই কালকের লেকচারটা আমার দেয়া হয়নি না ইউটিউবে,
না দেওয়া হয়নি, আমার রেকর্ডই না স্যার দেয়নি। হ্যাঁ দেবো, ধর আজকেই দুটো পরপর 3টে আপলোড করে দেবো, মানে পাসের স্টুডেন্টদের একটা ক্লাস আছে। বেশ, আসলে অনেকগুলো কাজ চলে এসেছিল। আর কোনো প্রশ্ন? না স্যার, এবার আপনি রেকর্ডিংটা অফ করে দিন। Thank you. So thank you so much for your kind cooperation and attention.